রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। এই আইন পদ্ধতিগত আইন। এই আইনের ধারা আছে 1 থেকে শুরু করে 565 এর অধ্যায় আছে 46 এর তফসিল আছে 5টা। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল আছে দণ্ডবিধি আইনের 109 থেকে 511 পর্যন্ত। কোন আইনের কোন শাস্তি কোনটার কে বিচার করতে পারবে, কোনটা জামিনযোগ্য, কোনটা জামিনের অযোগ্য, কখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, 1 থেকে 8 পর্যন্ত এর কলাম এগুলো সুন্দর করে রো এবং কলামে সাজানো আছে। 5 নম্বর তফসিল হলো ফোরম। এখন আজকে আলোচনা করব আমরা 190 থেকে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ বড় ধরনের পড়া পড়ব না। 3 ভাবে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে। কয়ভাবে? 3 ভাবে। সংক্ষেপে পড়ব, কারণ আপনাদের পড়াও সংক্ষেপ, ব্যাপক আলোচনা করলে সময় বেড়ে যায়। তাহলে হলো কি, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ করে। ওদিক 154 করছে পুলিশ অপরাধ আমলে নেছে, আর এইখানে আছে 100 ম্যাজিস্ট্রেট 190 আমলযোগ্য আর আমলের অযোগ্য হোক। এখানে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলের কয়ভাবে? 3 ভাবে না। কিভাবে? নালিশ পাইলে আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইনের এই নালিশের সংজ্ঞা পড়ছেন 4 পরিজ্ঞাজ্য। 4 পরিজ্ঞাজ্য পড়ছেন নালিশ সংক্রান্ত বিষয়। যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ ম্যাজিস্ট্রেট নিকট কোনো ব্যক্তি নালিশ করে, এই নালিশের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়। এছাড়া পুলিশ অফিসারের নিকট হইতে লিখিত রিপোর্টের মাধ্যমে, পুলিশ অফিসার যদি লিখিত রিপোর্ট করে, ওই রিপোর্ট বা লিখিত বিষয়ের উপর, লিখিত রিপোর্টের উপর মামলা করে। তাহলে 1 নাম্বার পাচ্ছেন যদি সরাসরি কেউ এসে নালিশ করে তখন। 2 নম্বরে কি, পুলিশ অফিসারের নিকট হইতে লিখিত রিপোর্ট পাইলে, পুলিশ অফিসার নিকট থেকে লিখিত রিপোর্ট পাইলে। 3 নম্বর হচ্ছে আদালত কোনো সংবাদ পাইছে, আদালত কোনো খবর পাইছে, অথবা নিজস্ব জ্ঞান মতে। আদালত কোথার থেকে সংবাদ পাইছিল? 45-এ কিন্তু খবর জনগণ দিয়েছে। আদালত খবর পাইছে অথবা নিজস্ব জ্ঞান মতে সন্দেহবশত এই মামলা করতে পারে। 3 ভাবে মামলার কথা শেষ। তাহলে 190 পড়লেন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ 3 ভাবে করে। নালিশের মাধ্যমে পারে, পুলিশের লিখিত রিপোর্টের মাধ্যমে গ্রহণ করতে পারে, এবং কোনো সংবাদ পাইছে, সন্দেহ হয়েছে, বা আদালতের নিজস্ব জ্ঞান মতে এই মামলা দায়ের করবে। এতটুকু। এরপরে আপনাদের আমি সাথে আলোচনা করব এই এগুলো লাগবে না। এরপরে 105 দ্বারা 105-এর ঘরের গ, 105-এর ঘরের গটা খেয়াল করেন। 105-এর ঘরের গ, 205-এর ঘরের গ। একই অপরাধ একই সঙ্গে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলিতে থাকলে যেই পদ্ধতি অনুসরণ করতে হবে। মানে একই সাথে যদি নালিশি মামলা এবং পুলিশি মামলা, নালিশি মামলা আদালতে চলে এবং পুলিশি তদন্ত কার্যক্রম চলমান থাকে, তখনকার কি কার্য পদ্ধতি হবে, তখন কি পদ্ধতি অনুসরণ করা লাগবে, 105-এর গতে এর ব্যাখ্যা করছে। 105-এর গতে কি বলছে? পুলিশ রিপোর্টের ব্যতীত অন্য কোনোভাবে রুজু করে। পুলিশ রিপোর্ট আপনারা 190 একটু আগেই পড়লেন কিভাবে আদালতে মামলা রুজু হয়। পুলিশ রিপোর্ট ব্যতীত যদি কেউ নালিশ করে অথবা সংবাদ পায় আদালত, বা সন্দেহ হয়, বা আদালতের ইসি মতে মামলা রুজু করছে, কিন্তু কোনো ব্যক্তি দ্বারা একটা জিনিস, এই থানায় মামলা চলমান, থানায় একটা মামলা চলমান, ওই বিষয়টা সম্পর্কে কোনো ব্যক্তি যদি আদালতে নালিশ করে, আদালতে নালিশ মামলাও চলমান হলো, তাহলে মামলা কয়টা হলো? 2টি হলো। একটা আছে থানায়, একটা আছে আদালত। এই আদালত যখন জানতে পারে, আদালতকে যখন জানানো হয়, মহামান্য আদালত এই বিষয়ের উপর তো পুলিশের মামলা থানায় চলমান আছে, তাহলে মামলা আদালতে কেন চলবে? 2টির একটার সাথে তো 2টি চলতে পারে না। তখন আদালত তার এই মামলা স্থগিত করে রাখে। নালিশের ক্ষেত্রে যে মামলা চলমান ছিল একই বিষয়ে, তখন আদালত তার মামলা স্থগিত করে রাখে পুলিশের নিকট সংবাদ পাঠায় বা তথ্য পাঠায়, ওই মামলার রিপোর্ট যেন তারা দ্রুত আদালতে প্রেরণ করে, কারণ একই বিষয়। তাহলে বাংলা করে বলছেন, দেখে রিডিং পরে আপনাদের অত লাগবে না বলে মনে করি। তাহলে এরপরে কি বলছে? পুলিশ অফিসার যখন রিপোর্ট চাইছে, পুলিশ অফিসার কি করছে? রিপোর্ট দিয়েছে। পুলিশ অফিসার আদালতে ওই যে মামলা চলমান ছিল একই মামলা, ওর উপর রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টে যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখলো যে না, পার্সিয়ালটা যে ঝামেলা আছে, তখন আদালতের যে মামলা স্থগিত করে রাখছিল, ওইখান থেকে তার মামলা পুনরায় কার্যক্রম চলমান রাখবে। এতটুকু। আর ওই যে প্রথম মামলা, তাহলে একই সাথে যখন এরকম করে অল্প করে লেখেন, বিশাল খানিক ব্যাখ্যা আছে, বিশাল খানিক ব্যাখ্যা আপনার লেখার দরকার নাই।
একই সঙ্গে একই অপরাধের সঙ্গে নালিশি মামলা এবং পুলিশি মামলা যখন চলমান থাকে, তাহলে আদালত প্রথমত কি করে, ওই মামলাকে স্থগিত করে এবং পুলিশের কাছে রিপোর্ট মামলা থাকে, তাকে তাগিদ দেয় এবং সেই মামলা যখন পুলিশ অফিসার আদালতে প্রেরণ করে, তখন আদালত যখন ওইটা যাচাই বাছাই করে দেখে না এই মামলা পুলিশ সঠিক দিয়েছে, তাহলে চলমান ওই একই সাথে ওই বিচার কার্যক্রম চলবে ওই নালিশিয়ারি সহ। আর যদি দেখে না এই মামলার সাথে ঝামেলা আছে, এই মামলার যে রিপোর্ট হওয়ার কথা সেরকম করে নাই, তখন আদালত পরবর্তীতে তার মানে ওই মামলার যে খর্ব করে রাখেছিল যে স্থগিত করে, ওইখান থেকে পুনরায় ওই মামলা চলমান থাকবে। এটা হলো 105-এর ঘরের ঘ। এরপরে আসেন বুঝলেন 205-এর ঘরের ঘ। এখন আসেন 221 হলে তার অপরাধের বিবরণ থাকিতে হবে, মানে চার্জে অপরাধের বিবরণ থাকা লাগবে। এর মূল পর্বের চার্জ গঠন। 221 হচ্ছে চার্জ গঠন, সংজ্ঞা আসতে পারে চার্জ গঠন। চার্জ গঠনটা কি খেয়াল করেন। চার্জ গঠন হলো কি, এখানে মেলা বড় জিনিস, আমি অত জিনিস খুব বলবার চাই না। চার্জ জিনিসটা কি, চার্জ হলে যখন তদন্ত রিপোর্ট যাবে, আদালত যখন বিচার কার্যক্রম শুরু করবে, তখন ওই লোক যে অভিযুক্ত ব্যক্তি যার নামে পুলিশ অফিসার রিপোর্ট দিয়েছে সাক্ষী সম্পদ আছে বলে বিচার করা যায়, এরকম ব্যক্তি আদালত তখন জনসমুদ্রে ওই এজলাসে বসে বলবে, আপনি অমক, আপনার নাম অমক, আপনার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের এত এত, সড়ক পরিবহনের এত, অথবা বড় উদাহরণ বলছে নারী ও শিশুর এত দ্বারায় অপরাধ করছেন, একে আপনি দোষী না নির্দোষ। আদালত তাকে প্রশ্ন করে যে আসামি, ওই আসামি যদি বলে দোষী, তাহলে জায়গায় বিচার ফয়সালা শেষ হয়ে যায়। আর যদি বলে আমি নির্দোষ, তখন আদালত চার্জ গ্রহণ করে এবং তার বিচার কার্যক্রম শুরু করে দিল। বিচার কার্যক্রম কি, এই যে বলছে আমি নির্দোষ, আমাকে জিজ্ঞেস করেছিল আপনি মোহাম্মদ রিজাউল করিম, পিতা অমুক, মাতা অমুক, বাড়ি ঘরেই, আপনি দণ্ডবিধি নেই 302 নারী ও শিশু নির্যাতন দমনের 9-এর ক, তারপরে আছে অন্যান্য আইন যোগ করে দিল, সড়ক পরিবহন আইনের 105 এই আইনে আপনি বেপরোয়া যান চালা মানুষ মেরে ফেলাইছেন, এরকম দিতে পারে, ধর্ষণ করছেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হচ্ছে, আপনি দোষী না নির্দোষ। আমি যদি বলি দোষী, তাহলে জায়গায় রায় নামে গেলে ঝামেলা শেষ। আর যখনই বলবো নির্দোষ, তখন সাক্ষী শপথ শুরু করে গেল। তাহলে চার্জ হলো মূল বন্ধন চার্জ। 221 হলো চার্জ গঠন, 221 হলো চার্জ গঠন, এটা সংজ্ঞা। এরপরে চলে যাবো 300 দ্বারা। 300-র ভিতরে 300-র আগে কিছু আছে, 337 হলো রাজসাক্ষী। 337, 338 রাজসাক্ষীর সংজ্ঞা। 339 যাকে ক্ষমার প্রস্তাব করা হবে, এগুলো আসবেন কিনা জানি না। 339-এর খ, এখানে কয়টা দ্বারা পড়বেন শেষ, দেখেন শেষ হয়ে যাবে সহজেই, এবং আপনাদের সিলেবাস সহজ। এই সিলেবাসটা একটু যত্ন সহকারে শোনেন, যদি ভালো লাগে তাহলে দরকার, যদি আজ ভালো মনে পান, যদি ক্লাস করতে চান, দরকার সাক্ষ্য আইনের যে কটা কথা আছে বলে দেবো আজকে, তাতে আপনাদের সহজ হবে। ঠিক আছে, তাহলে অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব, অপরাধের সহযোগী, ইনি কিন্তু মূল অপরাধী না, অপরাধের সহযোগী। তাহলে অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব কে করে, আদালত করে। অপরাধের সময় প্রস্তাব কি করে, আদালত করে। যার শাস্তি হলো 10 বছর পর্যন্ত কারাদণ্ড, এছাড়াও দণ্ডবিধি আইন, এগুলো আপনার জানা দরকার নেই। তাহলে 337 এবং 338 হচ্ছে অপরাধের সহযোগী ক্ষমার প্রস্তাব। ক্ষমার প্রস্তাব তার নির্দেশ দেওয়ার ক্ষমতা, এই নির্দেশ কে দেবেন, কোন শ্রেণীর অফিসার দেবেন, এরও একটা বন্টন আছে। তাহলে অপরাধের যদি কোনো অপরাধ আসলে কেন রাজসাক্ষী নেওয়া হয়, এমন একটা অপরাধ হয়েছে, আদালত সরকার দেখতেছে না এই অপরাধ, কিন্তু এই অপরাধের সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না, বিচার করার কোনো ওয়ে নাই, তখন কি করে, আসামি আবার অনেকগুলো, আসামি কি অনেকগুলা, তখন আদালত দেখে এই আসামিকে, এই আসামিদের মধ্য থেকেই কাউকে যদি ক্ষমার প্রস্তাবে রাজি হয়, ঠিক আছে আপনি তার সহযোগী, বিস্তারিত সত্য কথা বলবেন, এই মূল্যে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, এরকম শর্তে যদি ওখানে কেউ রাজি হয়ে যায়, তখন ওই সহযোগী আসামিকে দিয়ে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি কিভাবে সাক্ষ্য দেবেন, সহযোগী আসামি সাক্ষ্য কি এমন দেবেন, ধরেন আমি সহযোগী ছিলাম, আমরা 4-5 জন মিলে একটা খুন করছি, এখন আমি বললাম আমি ওখানে ছিলাম না, যাই নাই, ওই রহিম করিম খালেক বরকত এরা খুন করছে, এরকম সাক্ষী দিলে হবে না। সাক্ষী দিতে কি কিরকম, ধরেন আমরা 4 জন ছিলাম, একজন হাত ধরছিল, একজন মূল আসামি গলা কাটছিল, কিন্তু আমি কি করবো, আমি অসহায় ছিলাম, ওদের বাড়ি কাজ কাম করি, এই ক্ষেত্রে ও আমাকে ডাকলে আমি ওর সঙ্গে যাই এবং মূল ক নামক ব্যক্তির গলায় ছুরি পোছায় এবং আমি ওর পা ধরে রাখছিলাম,
আমার ধরে রাখা বাধ্যতামূলক ছিল, তা নাহলে ওই ছুরি আমার গলায় চলতো। ঠিক আছে, এই যে আপনি সহযোগী ছিলেন, পা ধরে রাখছেন, আপনি অপরাধ করার সহযোগিতা করছেন না, তাহলে আপনার তো জেল জরিমানা হওয়ার কথাই, তাই না? সমান দণ্ডে দণ্ডিত হওয়ার কথা। কিন্তু আপনি এই রাজসাক্ষী হওয়ার কারণে আপনি ক্ষমার দৃষ্টি পাবেন কেন? আপনি আপনার অপরাধ উল্লেখ করে সাক্ষ্য প্রদান করতেছেন। এই তাহলে সহযোগী অপরাধ যখন নিজের দোষ স্বীকার করে মূল অপরাধ সম্পর্কে সাক্ষ্য প্রদান করেন, একেই বোধ হয় রাজসাক্ষী। এই রাজসাক্ষীকে এরা নিয়ন্ত্রণ করে আদালত কর্তৃক বা আদালতের ম্যাজিস্ট্রেট, এবং এরা নির্ধারণ করে দেয় কিন্তু রাজসাক্ষী হবেন এবং কে ক্ষমা প্রদর্শন করবেন, ক্ষমার প্রস্তাব নির্দেশ দেওয়ার ক্ষমতা কোন অফিসারের আছে, কোন ম্যাজিস্ট্রেট আছে, সেই সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে। এগুলো আমি মনে করি প্রয়োজন নয়, প্রয়োজন নয়। খালি আপনার আসবে রাজসাক্ষীর সংজ্ঞা, এই রাজসাক্ষীর সংজ্ঞা 337, 338, এবং যদি আসে রাজসাক্ষী কখন বিচার করা যাবে, রাজসাক্ষীকে বিচারের পদ্ধতি কি, এরকম প্রশ্ন কি স্যার আপনাদের আসার সম্ভাবনা আছে? তাহলে বলেন, এখানে বেশ খানিক পড়া আছে। এই রাজসাক্ষীর উপর দেড় ক্লাস হয়, বুঝছেন? মেলা কথা। রাজসাক্ষী যে ভুল করলো, মিথ্যা তথ্য দিল, এর কিন্তু বিচার করা যায়, জানেন? এরকম। আচ্ছা ঠিক আছে স্যার। আহ, ঠিক আছে স্যার, এই জন্যই সহযোগিতা করুন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এরপরে 339-এর খ, 339-এর খ, আসামির অনুপস্থিতি। 339-এর খ, আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার, এই বিচারটা কিভাবে হবে? এই যে দণ্ডবিধি আইনে দেখেন এই ফৌজদারি কার্যবিধি আছে 87 এবং 88 দ্বারা ব্যবহার করছে। কারণ এই কার্যক্রম শুরু হয় 75 থেকে। 75 যে আদালত পরোয়ানা জারি করে, ওই আদালত ওরা হাজির হয় না, পুলিশ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে এবং তিনি আত্মগোপনে চলে যাওয়ার কারণেই 87 ধারায় ঘোষণাপত্র আদালত প্রেরণ করেন। ঘোষণাপত্র যখন পত্রিকায় দেওয়া হলো, তার গ্রাম বাড়িতে টানানো হলো, তিনি যখন আসলেন না, তখন 88 ধারা তার সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেওয়া হলো। এই যে আসামির অনুপস্থিতি বিচার, এই যে এই আসামি কিন্তু জীবনে কষ্যকালেও একদিনও আদালতের বারান্দায় আসে নাই, পুলিশও তাকে গ্রেপ্তার করতে পারে নাই। এমন ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা হবে। একজন লোক যদি না আসে, তার মানে কি বিচার ঠেকে থাকবে? না, বিচার চলমান থাকবে। কিন্তু কোনো আসামি যদি একবার আদালতে আসে হাজির হয়, জামিনে নিয়ে যায়, সে যদি পলাতক থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই আইন প্রযোজ্য না, তার জন্য এই আইন চলে না। একবার, কারণ এই আইন সম্পর্কে তিনি অবগত আছেন, এই মামলা সম্পর্কে তিনি অবগত আছেন, তিনি জামিন নিয়ে পরবর্তী আর জীবনে না আসলে সমস্যা নাই। তার জন্য এই যে সম্পত্তি কোনো জেল জরিমানা হয়ে যাক, এরপরে উনি আসার বলতেও পারবে না যে আমার সম্পত্তি আমি জানি নি, আমার অবগত ছিল না, এগুলো বলার তার সুযোগ নাই। তাই আসামির অনুপস্থিতি বিচার এই কোন ধরনের আসামি? যে আসামি কোনোদিন, যে আসামি কখনোই আর এই আদালতের বারান্দায় আসে নাই, জামিন নেয় নাই, আত্মসমর্পণ করে নাই, পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই, পুলিশ তিনি তার যে এই মামলা আছে, তিনি জেনে শুনে ইচ্ছা করে তিনি আত্মগোপন করছেন বা পলায়ন করছেন, এই কথা জানার পরে আদালত 87 ধারায় ঘোষণাপত্র বা হুলিয়া জারি করছিল এবং 88 ধারায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিয়ে আসছিল। ঠিক আছে, এই আসামির অনুপস্থিতি বিচার আপনারা সমন দিয়ে শুরু করেন। সমন কিন্তু দেখবেন তফসিলে সব অপরাধের ক্ষেত্রে সমন দেওয়ার বিধিবিধান নাই। তাই আপনারা 75 দিয়ে শুরু করতে দেবেন, এতে আপনি ঠকে যাবেন না। বিসিএস অফিসার আমার চেয়ে অনেক ভালো জানে। আর আপনি যেখান থেকে যেটা দেখলেন, মূল বইতে কথা বলবেন, দেখেন এখানে মাত্র দুটি, কিন্তু এই দুটি ধারার উৎপত্তি কোথা থেকে হয়েছে? 75 থেকে। 75 যদি কারোর নামে মামলা হয়, সমন যদি না বিধান থাকে, পরোয়ানা দেওয়ার বিধান অবশ্যই তার নামে আছে, অথবা পরোয়ানা দেওয়ার বিধান নেই, সমন আছে। কিন্তু যেখানে পরোয়ানা দেওয়া হয়েছে, ওই লোক আর হাজির হচ্ছে না, তখন ঘোষণাপত্র এরপরে করক, এরপরেও যখন আসে নাই, তখন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। এখন দেখেন 87 কি পত্রিকায় বিজ্ঞাপন দিছিল না, সেখানেও দিছিল। ওই বিজ্ঞাপনের হিসাব আর এই বিজ্ঞাপনের হিসাব ভিতরে পার্থক্য আছে, এমসিকিউ নাই, পার্থক্য জানার দরকারও নাই। এরপরে চলে আসেন 364 স্যারেরা খেয়াল করেন, আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হয়,
এটা হলো ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করবেন সেই সংক্রান্ত বিষয়। আসামির জবানবন্দি লিখিত করার পরে তাকে জিজ্ঞাসিত প্রতিটি প্রশ্ন এবং তার প্রত্যেকটি তার প্রত্যেকটি জবানবন্দি তিনি যে ভাষায় দেবেন এগুলোকে আসবে না মনে হয় না, তাও একটু বলে দেয়। যখন পড়া শুরু করছি 364 যিনি জবানবন্দি দেবেন তার জিজ্ঞাসিত প্রতিটি প্রশ্ন এবং প্রত্যেকটা জবাব সহ সরল সকল জবানবন্দি তিনি যে ভাষায় দেবেন সেই ভাষায় তা গ্রহণ করা হবে, অথবা সম্ভব হলে আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায়। তাহলে যে ব্যক্তি জবানবন্দি দেবেন তিনি যে ভাষায় দেবেন সেই ভাষায়, আদালতের ভাষায়, ইংরেজি ভাষায় ব্যবহার করতে হবে। এছাড়া লিপিবদ্ধকারী লিপিকৃত জবানবন্দি তাকে আপনি যে জবানবন্দি ম্যাজিস্ট্রেট আদালতে লিখলো এই জবানবন্দি তাকে দেখাতে হবে, পড়ে শোনাতে হবে। ওর ভুল ত্রুটি কোর্টে বিস্তৃত তিনি পরিবর্তন, সংশোধন এবং পরিমার্জন করতে পারবেন যিনি এই জবানবন্দি দেন। কিন্তু একবার যদি লিখিত স্বাক্ষর করে ফেলেন, একবার স্বাক্ষর হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করছে, পরবর্তী যা বলবে যে আমি এটা পরিবর্তন পরিমার্জন এটা করে ওইটি লেখেন, সেই সুযোগ আর থাকে না। কারণ ওইটা যখন তিনি বলছিলেন ওই কিছু সময় তার জন্য এই কথাটা সওয়াল জবাব চলতেছিল যে দেখেন এরপরে ভুল হয়েছে স্যার, একজন খুন হয় নাই, 2 জন হয়েছে স্যার, আমরা 5 জন ছিলাম না, আমরা 3 জন ছিলাম। এই জাতীয় কথার যখন সে একবার ভুল করে বলছে সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা যাবে। কিন্তু যদি একবার লিপিবদ্ধ করে স্বাক্ষর করে বসে সেক্ষেত্রে আর সুযোগ থাকে না। তাহলে 364 হলো ওই 164 যে জবানবন্দি আসামি দেবে ওইগুলো আসামি দেবে, আর ম্যাজিস্ট্রেট কত লাগবে 364 লাগবে। এই এরপরে চলে যান স্যারেরা কত, এরপরে চলে যাওয়া আছে 492 হচ্ছে 492 স্যারেরা 492 হচ্ছে ওই উকিল, তাহলে আমি জানি সাথেই থাকেন। 492 এটা ভালো ধারা, পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা। পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা, এটা পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা, ঠিক আছে, বাদ দেন। 496 497 যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। 496 আর 97 পড়েন, কখন জামিন মঞ্জুর করা যাবে, কখন জামিন মঞ্জুর করা যাবে না। যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে, জয়নাল ভাই কল দেখা, ক্লাস তো চলমান। যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে, জামিনের অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি, তাহলে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি সারা কথা কেন না। 401-3 401-3 এই যে ছুটি গেছে, 401-3 আর শাখা পড়া তো ও আর একটু তো আছে, তাহলে ভালো কথা, ধন্যবাদ। ছুটি গেছে 401 দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষমতা। দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষমতা সরকার, এই যে যখন আমলিগ ক্ষমতায় ছিল রেকর্ডিং, তখন দেখবেন হাসিনার জন্য মৌকুব করছে, খালেদার জন্য, ঠিক আছে। এই যে মৌকুব করে তার মানে কি সাজা কিন্তু শেষ হয় না, কিছুটা সময় মৌকুব করছে বা স্থগিত করছে। এই স্থগিত করার সময় কিছুটা কিছুটা হচ্ছে লোকে করে ওই শর্ত আরোপ করে দেয়। এই শর্ত যদি কেউ ভায়োলেট করে, এই শর্ত যদি কেউ মান্য করে, প্রত্যাখ্যান করে, তাহলে তার কি করে পুলিশ অফিসার পরবর্তীতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। 401 হলো দণ্ড স্থগিত বা মৌকুব করার ক্ষমতা কার আছে, সরকারের আছে। সরকার যে কোনো সময় দণ্ড স্থগিত বা মৌকুব করতে পারে, আদালতের সম্মতিক্রমে এনে মেলা ব্যাখ্যা, মূল ব্যাখ্যাটা পারবেন। সরকার যে কোনো সময় এই দণ্ড স্থগিত বা মৌকুব করতে পারে, এবং এই মৌকুব করার পরে আপনার সাথে কিছু শর্ত আরোপ করে দেয় যে মৌকুব করলাম, এই শর্তগুলো মানি চলবেন। যখন আপনি এই শর্ত মানলেন না বা প্রত্যাখ্যান করলেন, শর্ত অতিক্রম করলেন, তখন এই পুলিশ অফিসার আপনাকে পুনরায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 401-3 কখন গ্রেপ্তার করবে, যখন দণ্ড স্থগিত মৌকুব করার সময় কিছু শর্ত আরোপ করে দিয়েছিল, সেই শর্তগুলো আমি ভায়োলেট করছি, তখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এরপরে আসেন 403 একবার দণ্ড হইলে বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় কাউকে বিচার করা যায় না। একবার দণ্ড খালাস পাইলে বা একই অপরাধে যদি কোন পুনরায় কারণ একবার দণ্ড তো হইলে বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় কাউকে বিচার করা যায় না। আপনি একবার এক দণ্ডেতে ধরেন চুরির মামলাতে মাপ পাইছেন, চুরি করছিলেন সেটা সত্য, তাই চুরির মামলা মাপ পেলাম, আমি চুরি করছি কলম, তাহলে চুরির জন্য আমার কলমে মামলা দিয়েছে, এটা আমি মাপ পাইছি।
এখন আবার মামলা ঢুকলে চুরাই মাল ছিল, মানে কলমের চুরাইকৃত মাল চুরাই আমার আমার কাছে আছে, তাহলে একবার তো মামলা করলেন, আমি খালাস পেলাম বা জেল জরিমানা গেলাম, আবার আবার কিসের মামলা? তাহলে একবার দণ্ডিত হইলে বা খালাস পাইলে একই অপরাধের জন্য পুনরায় কারো বিচার করা যায় না, মানে এক অপরাধে দুইবার বিচার করার সুযোগ নাই। এক অপরাধে দুইবার বিচার করার সুযোগ নাই। আপনি ডাকাতি করছেন, ডাকাতির জন্য শাস্তি আছে, ডাকাতির মাল পাওয়া গেছে, এটা তো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, স্বাভাবিক গতি দ্বারা মানসিকতা আচরণ, সরকারি বেসরকারি কার্যের বিবরণ আদালত ঘটনার অনুমান বলে ধরে নেয়। আদালত কি করে? ঘটনার অনুমান হিসাবে ধরে নেয়। 114 সাক্ষ্য আইনের অনুমান করে আদালত যে চুরি করছে, তার কাছে চোরাই মাল থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, প্রাকৃতিক ঘটনার স্বাভাবিক গতি দ্বারা এগুলো, এটা হলো মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাবলীর বিবরণ। তাহলে একবার 403 একবার দণ্ডিত বা খালাস হলে তাকে পুনরায় বিচার করা যাবে না। এরপরে আর কত? 496 আগে কেউ আছেন নাই স্যারেরা জানা মতে? হ্যাঁ, এগুলো 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 আসবে না, এগুলো তুচ্ছ মামলায়, এগুলো সামান্য জিনিস, তো আমাদেরও কোনো আসে না। আসামি দোষ স্বীকার করলে, হ্যাঁ, আস 496 97 আজকে সাক্ষ্য হয় না, ইনশাল্লাহ যদি সময় থাকে পড়ে হলাম, সমস্যা নাই। আর যদি দিনের বেলা কখনো কল দেয়, মনে করবেন না আপনি হারিয়ে গেছেন, কল দিচ্ছে 2-5 জন যাই আছেন হাজির হয়ে যাবেন, কিছু প্রশ্ন আলোচনা করলাম, একেবারে খুব অল্প সময় আপনারা আমার কাছে আইছেন, আমি যতদূর পারি আপনাদের সাথে চেষ্টা করবো আপনাদের শতভাগ যেন রেজাল্ট কাস্ট করেন এবং পাস করেন, এই দোয়া করি। ঠিক আছে, আপনারাও যেভাবে আন্তরিক আমার সাথে, আমি ওই নিরস্ত্রতা অত আন্তরিক দেখি নাই। ঠিক আছে, যে ওরা অত জমা দিতে চায় না লেখা, এত সহজ না গোলাম হোসেন দেন, তাতে এবি হোক আর নিরস্ত্র হোক। তাহলে 196 যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, আর জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায় না, তাহলে 196 197 496 497 টার্নিং ভুল হলে মনে করে ধরে নেবেন আর নোট দেবেন। যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায় না, আমি রিডিং করি, তারপরে ছোট ছোট করে প্যারা করে বলবেন, শুনলে বুঝে ফেলাবেন, পেন্সিল থাকলে দাগ দিয়ে নেবেন। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি জামিনের অযোগ্য, তাহলে 496 যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, তাহলে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে না, স্বাভাবিক ঘটনা। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। ঠিক আছে, তো অপর কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হইলে বা আটক থাকলে বা আদালতে হাজির হইলে বা তাকে হাজির করা হইলে সে সে যদি সে যদি উক্ত অফিসারের হেফাজতে থাকিবার সময় বা উক্ত আদালতের কার্যক্রমে কোনো পর্যায়ে জামানত দিতে প্রস্তুত থাকে, তাহলে তাকে জামিনে মঞ্জুর করা যাবে। তাহলে কয়টা বলেন? যদি জামিনযোগ্য অপরাধ, খেয়াল করেন, ওই প্রথমে সৈন্য দিলে রাখেন জামিনের অযোগ্য, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি জামানত দিতে প্রস্তুত থাকলে, তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তবে শর্ত থাকে যে উক্ত অফিসার বা আদালত উপযুক্ত মনে করে তাহার নিকট হইতে জামানত গ্রহণের পরিবর্তে সে অতঃপর বর্ণিত হাজির হইবার জন্য জামানত ব্যতীত মুস্তকা সম্পাদন করিলে জামিনে মুক্তি দেওয়া যাবে। তাহলে জামিনে মুক্তি কতভাবে দেওয়া যায়? জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামানত দিতে যদি প্রস্তুত হয়, জামানত হলো অর্থ বা টাকা না, এটা আপনি শর্তে রাজি হবেন যে আমি 5,000 টাকা, 500 টাকা, 5 লাখ টাকা, 50,000 টাকা, যে একটা যাতে লেখলেন যে আপনি পরবর্তী আদালতে আসবেন, অমুক দিন হাজির হবেন, এই শর্ত সাপেক্ষে আপনি জামানত দিতে প্রস্তুত থাকলেন। ঠিক আছে স্যার, আপনারা লেখেন 50,000 টাকা, পরবর্তী আদালতে না আসলে 50,000 টাকা ওই জামানত দিয়ে পরবর্তী বিচার কার্যক্রম শুরু হয়, তখন টাকা গুনে দেওয়া লাগে। এছাড়া হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত আপনি জামিনদার ব্যতীত এই মুসলেখা সম্পাদন করতে পারবেন, বা জামিনদার ব্যতীত মুসলেখা সম্পাদন করলে আপনার জামিনে মুক্তি দেওয়া হবে। তবে শর্ত থাকে এই আইনের কোনো বিধান 107-4 উপধারা এবং 117-3 উপধারার কোনো বিধানকে প্রভাবিত করবে বলে যদি গণ্য না হয়। ওইগুলো যে মুসলেখা পড়ছিলেন না, মুসলেখাকে 17-18 পড়াইছি, 107 শান্তি রক্ষার মুসলেখা, অত গভীরে যাওয়ার দরকার নাই। যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, তাহলে জামিন মঞ্জুর করা যায় জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি, ঠিক আছে, জামিনের অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তিও যদি তিনি কি চায় জামানত দিতে প্রস্তুত থাকে,
কোন কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়? জামানত দিতে প্রস্তুত থাকলে, এবং মুসলেকা ব্যতীত বা মুসলেকা সম্পাদনে যদি তিনি রাজি হন, যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে তাকে মুক্ত করা যায়, জামিন দেওয়া যায়। হাজির হইবার জন্য জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করলে তাকে মুক্ত করা যায়। তাহলে জানিয়ে রাখবেন, কয়ভাবে দেবেন? দুই ভাবে দেবেন। প্রথমে হচ্ছে যদি সে জামানত দিতে রাজি হয় এবং জামিনদার ব্যতীত তিনি যদি মুসলেকা সম্পাদন করেন, তাহলে আদালত কি করবে? এই সমস্ত ক্ষেত্রে তাকে জামিন প্রদান করা যাবে, জামিন মঞ্জুর করা যাবে। সূত্র হলো দুটি হচ্ছে, একটা হচ্ছে জামানত দিতে প্রস্তুত, বইতে দাগ দিলেন, জামানত দিতে যদি প্রস্তুত থাকে এবং হাজির হওয়ার জন্য মুসলেকা ব্যতীত বা মুসলেকা সম্পাদন করলে তাকে জামিনে মুক্ত দেওয়া যাবে। এই দুইটি লাইনই দুনিয়ার লেখা দেখেন, লেখা আছে 1 2 5, মনে হচ্ছে 10টা লাইন লেখা আছে। পর্বের ওই দুই লাইন খেয়ে দাগ দিয়ে রাখবেন। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও এই দুইটি শর্ত যদি সে মেনে নেয়, তাহলে তাকে জামিন দিতে পারে। এখন আসেন 497, যখন জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। যখন জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যাবে। এখানে কয়টা কথা আছে খেয়াল করেন, পড়তে আপনাদের আমি সংক্ষেপে বলবো, আপনারা একটু খেয়াল করেন। এলো ভালো ধারা, মূল ধারা, এখান থেকে তার বাদ দেওয়ার সুযোগ নেই। আর কয় মিনিট ক্লাস আছে? 26 মিনিট। ওদের ক্লাস নিয়েছে প্রায় 40 মিনিট। আর আপনি আমি তাহলে অনুমাসি খালি শুনবেন। যখন জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যায়, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হইলে, আটক থাকিলে আদালতে হাজির করা হইলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাইতে পারে। কিন্তু যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধীকে দোষী বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকলে উক্তরূপে মুক্তি দেওয়া যাইবে না। তাহলে মূল আগের তো করে নেই। তাহলে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যায়, কিন্তু কার জামিন মঞ্জুর করা যায় না? তিনি যাবজ্জীবন কারাদণ্ডে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, এই দুই ব্যক্তিকে কিন্তু কখনোই কোনো ক্রমে ভুলেও জামিনে মুক্তি দেওয়া যাবে না। তাহলে কখন 97 থেকে বলছে কোন ধরনের ব্যক্তিকে? পড়লাম তো 8 লাইন, কিন্তু আপনি লিখবেন হলে কি, কোন ধরনের ব্যক্তিকে জামিনে মঞ্জুর করা যায় না? মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধে দোষী বলে বিশ্বাস যুক্তিসঙ্গত কারণ থাকলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। তবে শর্ত থাকে কি? আদালতে এরূপ অপরাধের অভিযুক্ত কোনো ব্যক্তি 16 বছরের কম বয়স্ক মহিলা পীড়িত বা অক্ষম হইলে তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারিবেন। এই ধারাটা আমি পয়েন্ট করি। এই যে আপনারা এই ধারাটা পড়লাম, এই যে কতটুকু পড়লাম, এইটা কিন্তু শিশু আইন আছে। এই 1898 সালে কিন্তু শিশু আইন হয়েছিল না, শিশু আইন হলো 2013 সালে। শিশুর তো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দেওয়ার কোনো বিধানই নাই। তাহলে এটা সংঘাতপূর্ণ কথা না? কিন্তু যখন আপনি এই ফৌজদারিতে প্রশ্ন করবেন, তখন এই কথাটা লিখবেন। তখন যদি আপনি শিশু আইন দিয়ে বলেন না, এরকম না, তর্কাতর্কি করার সুযোগ আছে, আইনি যা আছে সেই কথাগুলো লিখবেন। তাহলে শিশু আইনে কি আছে? 16 বছর না, 18 বছরের নিচে, 18 বছর পূর্ণ হয় নাই এমন প্রত্যেক ব্যক্তি শিশু। আর এই শিশুকে কখনোই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কোনো বিধানই শিশু আইন রহিত করছে। শিশুর বিচার শিশু আইনই করতে হবে। কিন্তু যেহেতু পুরাতন আইনের প্রশ্নাবলী যেভাবে লেখা, আপনিও এইভাবে লিখবেন। তবে শর্ত থাকে আদালতে অনুরূপ অভিযুক্ত কোনো ব্যক্তি যদি 16 বছরের কম হয়, মহিলা হয়, তাহলে দেখছেন আপনি যার মৃত্যুদণ্ড দেওয়া বা যাবজ্জীবন কারাদণ্ড, এই ব্যক্তি কি হয়েছে? 16 বছরের কম, নারী হোক আর পুরুষ হোক, 16 বছরের কম মহিলা বা পীড়িত বা অক্ষম হইলে তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারেন। কারণ এমন এক মহিলা বা পীড়িত মাতৃত্বকালীন চলতেছে, এরকম কিছু বোঝায়। অক্ষম, যে চলাচল, যার হাঁটা চলা লোক ব্যতীত করানোই অসম্ভব, সেই ক্ষেত্রে ওর যাবজ্জীবন হোক আর ওর মৃত্যুদণ্ড হোক, সেক্ষেত্রেও জামিন দেওয়া যায়। দেখেন ফৌজদারি কত সহজ সরল, কত ছাড় দেওয়া হয়। প্রত্যেক জায়গায় দেখুন সিআরপিসি আপনার আমাকে সাইডে কথা বলে, ঠিক আছে? তাহলে 197, যখন জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা,
মঞ্জুর করা যায়। কখন মঞ্জুর করা যাবে না? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ক্ষেত্রে করা যাবে না। কখনোই মৃত্যুদণ্ড যাবজ্জীবনে মঞ্জুর করা যাবে যদি ওর বয়স 16 বছরের কম হয়, মহিলা হয়, পীড়িত বা অক্ষম ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে জামিন করা যাবে। একই ধারার দুই রূপ, একই ধারার দুই রূপ, বুঝে বুঝে উত্তর করবেন, বুঝে বুঝে পড়বেন। আজকে হয়তো সিআরপিসি শেষ হবে, ইনশাল্লাহ সামনে আরো আইন শেষ করে ফেলাবো। দণ্ড কাল যদি দিনের বেলায় ফোন দেয় বা কাল রাতে ফোন দিলে সাক্ষ্য আইন শেষ করে দেবো আপনাদের সাথে। তারপরে আপনাদের সাথে দণ্ডবিধি, এরপরে পিআরবি। কারণ আইন যদি যত শেষ করে দেবো আমি আপনি তত হালকা হবো, অথবা পুলিশ আইন শেষ করব, তারপরে দণ্ডবিধি ধরবো। ঠিক আছে, ওটা একটা দীর্ঘ প্রসেস। এরপর আসেন ক্লিয়ার। আমি 97 আছি, 97তে আছি। এখন 97 পরবর্তী কলাম শুনুন, আরো ছোট করব। যে ক্ষেত্রে তদন্ত অনুসন্ধান বিচারের কোনো এক পর্যায়ে অফিসার আদালতের নিকট প্রতীয়মান হয় যে আসামি জামিনের অযোগ্য কোনো অপরাধ করিয়াছে বলে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ নাই। এই যখন বিচার কার্যক্রম চলতেছে, অপরাধ তো নিয়েছেন জামিনের অযোগ্য, কিন্তু বিচার করার কোনো এক পর্যায়ে আদালত কি দেখতেছে? তদন্ত অনুসন্ধান, তদন্ত চলতেছে পুলিশের, অনুসন্ধান আদালত করতেছে, বিচার কার্যক্রম চলমান আছে। পর্যায়ে অফিসার বা আদালতের নিকট প্রতীয়মান হয় আসামি জামিনের অযোগ্য কোনো অপরাধ করিয়াছে বলে বিশ্বাস করে যুক্তিসঙ্গত কারণ নাই। মানে এমন অপরাধ করছে জামিনের জামিনের অযোগ্য কোনো অপরাধ করছে, এতে বিশ্বাস করে না, কিন্তু তাকে অপরাধের সম্পর্কে আরো অনুসন্ধান পর্যাপ্ত হেতু রয়েছে, তাহলে হইলে এইরূপ অনুসন্ধানের সাপেক্ষে আসামিকে জামিন অথবা অফিসার বা আদালতের ইচ্ছা অনুসারে সে আদালতের বাইরে হাজির করতে বা জামিন ব্যতীত মুচলেকা সম্পাদন করলে জামিনে মুক্তি দিতে পারেন। এখন ধরেন কি বলছেন, পড়লাম তো 5 লাইন, 5 লাইন পড়ে কখন জামিন দেবেন, এই আদালত তদন্ত এবং অনুসন্ধান শর্ট করে করছে, এগুলো লিখে রাখবেন, এইগুলো আপনি নোট করবেন, এটা আপনার কাজ। তাহলে কারণ প্রমোশন আপনার দরকার, আপনি লিখবেন, শীট চাবেন না, শীট আপনি যখন করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। 497 কি বলছে? আদালত তদন্ত অনুসন্ধান বিচারের কোনো এক পর্যায়ে দেখতে পারছে এই যে জামিনের অযোগ্য অপরাধ এই ব্যক্তিকে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি করেন নাই, তখন কি করছে? তাকে জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করে জামিনে মুক্তি দিয়েছে। তাহলে জামিনদার ব্যতীতই মুচলেকা সম্পাদন করে মুক্তি দিয়েছে। তাহলে আসেন, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাইবে। খেয়াল করেন, এখন সংক্ষেপ এটা কেমন রিডিং এ পড়লে আপনি বুঝবেন না, তাই পড়ে দিলাম। প্রথমে হচ্ছে জামিনের অযোগ্য কখন আপনি জামিন মঞ্জুর করবেন না? পরিষ্কার, যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, সুযোগ নাই। কোন কোন সময় করা যাবে জামিন দেওয়া যাবে? যদি 16 বছরের কম হয়, মহিলা এবং পীড়িত হয়, তাকে জামিন দেবেন। 3 নম্বরে কি বলছে? আদালত তদন্ত অনুসন্ধানের কোনো এক পর্যায়ে দেখছে অভিযুক্ত ব্যক্তি অপরাধের জামিনের অযোগ্য অপরাধ করে নাই, তাহলে তার মুচলেকা সহ তাকে জামিন মুক্ত দেবেন। দেখছেন, জামিন দিয়ে দিল সবই। তাহলে জামিন এই 96টি বলেন দুই ভাবে, 97টি একবার দেওয়া যায়, একবার দেওয়া যায় না, একবার দেওয়া যায়, একবার দেওয়া যায় না। কখন? মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না, এটা যদি মহিলা হয়, 16 বছরের নিচে হয়, তখন দেবেন। আর আদালত তদন্ত অনুসন্ধানে যখন দেখতে পারছে আসলে অপরাধ জামিনের অযোগ্য কোনো অপরাধ করেছে বলে বিশ্বাস করেন আদালত, মানে আদালতের অনুসন্ধানে এরকম আসতেছে তদন্তে, তখন তাকে মুচলেকা ব্যতীত মানে কি জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করবেন। অনেক সময় না জামিনদার ছাড়া দেবো না, যেমন 110-এর ফৌজদারি কার্য 110, ওখানে কিন্তু জামিনদার সহ মুচলেকা সম্পাদন করে, জামিনদার ব্যতীত সুযোগ নাই। আর এখানে জামিনদার ব্যতীত। এখন মনে হয় স্যাররা বসতেছেন, আমি যে শর্ট কথা বলছি রিডিং করছি ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু আপনাদের শর্ট করে দিছি। 97-তেও 96-তে শর্ট গুলো লেখে লেখে রাখবেন। 499 কি? এই প্রশ্ন কি আগে পরে আইছিল? আসামি আসামি বা জামিনদারের বন্ড এই সম্পর্কে আমার যেটা জানা নাই, এইটা আমরাও পড়ি নাই। ঠিক আছে স্যারেরা, আমি কালকে তাহলে ব্রিফ করবো, আগে বুঝে নেই, আন্দাজে যেটা পড়া নেই সেটা রিডিং করলে মনে পড়েন। এটা হলো সিআরপিসি দণ্ডবিধি সাক্ষ্য আইন, ওই সম্পর্কে সম্মুখ ধারণা থাকলে কি বলা যায় না। ঠিক আছে, আমি আপনাদের 499 বুঝে আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। এরপরে আসেন 509। 509 কি আসবেন? চিকিৎসা সাক্ষীর জবানবন্দি, চিকিৎসা সাক্ষীকে তলবের ক্ষমতা।
501 প্রথমবারের মতো জামানত অপর্যাপ্ত হইলে জামানত গ্রহণের নির্দেশ দেওয়ার ক্ষমতা। প্রথমবার জামানত অপর্যাপ্ত হলে এগুলো কি বলছে, ওই প্রথমবার এই যে জামানতে যে তোমার নেছে না, ওই যে জামিন দিয়েছে না, এইখানে হলো ব্যাপক পড়া। এখানে হলো যে 496 থেকে শুরু করে অধ্যায় হচ্ছে 402 পর্যন্ত অধ্যায়। তাহলে তোমাকে যে জামিন নিচ্ছে, বারবার জামানত নিচ্ছে, এই যে 496 97, ওই যে জামানত নিচ্ছে, জামানতের জামিন দিচ্ছে না 96টি, জামানত দিতে প্রস্তুত যখন আছে তখন তোমাকে জামিন দিচ্ছে। এরপরে কি তুমি হাজির হওয়ার জন্য মুসলেখা সম্পাদন করছো, তখন জামিন দিয়ে দিয়েছে 96। 97তে কি করছে, মৃত্যুদণ্ড যাবজ্জীবনে জামিন দেয় নাই। খেয়াল করেন। এরপরে ওই জামিন কখন দিয়েছে, যখন 16 বছরের কম, 97 497। 16 বছরের কম, এই যে নারী শিশু বা অচল মানুষ, যেটা মানে অচল ভাষাটা কিন্তু অক্ষম, চলাচলের অক্ষম, এই ব্যক্তিকে জামিন দিয়েছে। এবং আদালত যখন তদন্ত অনুসন্ধানে দেখতে পারছে যে আসলে যার বিরুদ্ধে জামিনের অযোগ্য অপরাধ আনা হয়েছে আসলে সেই অপরাধ করে নাই, তখন তার মুস্তেকা সহ দেবে। এই যে তোমার কাছে জামানত গ্রহণ করলো, জামানত কয় টাকা নিছিল, জামানত ধরো যে আদালত আপনাকে জামানত নিছিল 10,000 টাকা। খেয়াল করেন, 10,000 টাকার জামানত নেছে, কিন্তু পরবর্তী এসে দেখলো না এটি চলছে শিল্পপতি, ওর কাছে 10,000 টাকা ব্যাপারই না, রিজাউল আমি 10,000 টাকা যে জামানত নেই, আমাদের শিল্পপতি। তাহলে এই জামানতের পরিমাণ যখন কম হয়ে যায়, তখন রিজাউল যখন শিল্পপতি বলে গণ্য আছে, ঠিক আছে ওর 1 লক্ষ টাকা করে দাও। হতে পারে এরকম, মানে আদালতে আমরা মনে মনে ধরলাম এই 1 লক্ষ হলে ওর গায়ে বাঁধবে না, তখনও আসবে না। ঠিক আছে, এই কাজে প্রথমবারের মতো জামানত যদি অপর্যাপ্ত হয়, জামানত পর্যাপ্ত গ্রহণের আদেশ। তাহলে এই যে জামানত নিয়ে ওই যে লোককে ছাড়িয়ে দিল 96টি, জামিন দিয়ে দিল, বলছে না ওই জামানতের পরিমাণ বাড়াতে হবে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ এরকম। আর যদি দেখা যায় যে এই দেখ বোঝা গেছে, ক্লিয়ার, এগুলো তোমার আসে না, তো আমাদের আসে না দেখছি। এখন এই যে এইটা খেয়াল করেন, 509 509 নয়ের 509 ক, 510, তারপরে আসছে 511। 511 কিন্তু দামি এটা দ্বারা, এইটা আমি আপনাদের বুঝে আপনারা শোনেন। ক্লাস বড় হলে সমস্যা আছে, আর অল্প করে ধারা আছে, হোক 1 ঘন্টা হোক, আমি তো আপনাদের চেয়ে বেশি মনে কষ্ট ডিউটি করেছি 12 ঘন্টা, ক্লাস এটা নিচেও না এটা আপনাদের সাথে। তাহলে শোনেন, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, চিকিৎসক সাক্ষী তলব করার ক্ষমতা। এর সংক্ষেপে হলো কেমন, এই চিকিৎসক হলো তৃতীয় পক্ষের সাক্ষী, 45 সাক্ষ্য আইনের 45, তৃতীয় পক্ষ, এরা কোনো এ পক্ষরও না অপক্ষরও না। এই সম্পর্কে তারা একটা মতামত দেয়, একটা কাগজ থেকে পাঠায় যে এটা কিভাবে মারা গেছে, কি কি প্রক্রিয়া হয়েছিল, সেই বিষয়ে একটা ধারণা দেয়। এটা কোনো পক্ষ নিয়ে কাজটা করে না। এখন আদালত যদি প্রয়োজন মনে করে তাদেরকে সাক্ষী হিসাবে তলব করতে পারে এবং তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করতে পারে। তারা কিভাবে সাক্ষ্য দেয়, তারা যে লিখিত বিবৃতি দিয়েছে ওই লিখিত রিপোর্ট ওইটা দেখে দেখে দেয়, যা সাক্ষ্য আইনের 159 160 কথা আর 162 বিরোধী পক্ষ ওইটা দেখে তারা দিলা করে। যেমন আমাদের কেস ডায়েরি সিডি, এর যে কাহিনী ঠিক ওইটা ওই কেসের ডায়েরির সাথে যুক্ত থাকে এতটুকু। তাহলে আদালত কি করতে পারে, ডাক্তারকে ডাকতেও পারে নাও পারে, আদালত ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালত যদি ডাকবো না, আমি তার এই তৃতীয় যে মতামত আছে তৃতীয় পক্ষের অভিমত গ্রহণ করবো, আলহামদুলিল্লাহ। আর যে আমাকে ডাকবো তলব করতে পারে, তলব করে তার সওয়াল জবাব করলো, মিটে গেল। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, চিকিৎসক সাক্ষী তলব করার ক্ষমতা, তাহলে উনি সাক্ষী হিসাবে আসবে এবং উনি জবানবন্দি দিয়ে যাবে, এতটুক শেষ। 509 ক ময়না তদন্তের রিপোর্ট, 509 ক ময়না তদন্তের কোনো অনুসন্ধান বিচার অথবা অপরাধের কার্যক্রমে ময়না তদন্তের রিপোর্ট সাক্ষ্য হিসেবে ব্যবহার করার দরকার হয়। তাহলে কি ময়না তদন্তের রিপোর্ট সাক্ষ্য হিসেবে ব্যবহার করার দরকার হয়, তখন সিভিল সার্জন বা অন্য কোনো ডাক্তার যিনি ময়না তদন্ত করেছেন তিনি যদি মারা গিয়ে থাকেন, তিনি কি করছেন, মারা গিয়ে থাকেন, কথাগুলো খেয়াল করেন, মারা গিয়ে থাকেন, সাক্ষ্যদানের অযোগ্য হন, বাংলাদেশের বাইরে অবস্থান করেন, তিনি বিদেশে থাকেন, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, ঠিক আছে, এই ক্ষেত্রে এই সাক্ষ্য গ্রহণ করা হবে। এর বাংলা করে বুঝাই, এই যে ময়না তদন্ত রিপোর্ট আর এই যে সাক্ষী 109, সাক্ষী 109 যদিও লেখলো জীবিত আছে, সুস্থ সবল আছে, আদালত ডাকলেই তিনি আসবে। কিন্তু 109 কথা কি বলতে জানেন, সাক্ষ্য আইনের 42, সাক্ষ্য আইন 32 এক করেন না মৃত্যুকালীন জবানবন্দি, পড়ছেন তো?
বা পড়বেন। ওই মৃত্যুকালীন জবানবন্দি আছে, 4 লোকের নাম আছে, 4 জন লোক আছে কি এরা আদালতে সাক্ষ্য দেওয়ার আর যোগ্যতা হারায় ফেলা দেয়। কিরকম? এরা সাক্ষ্য দেওয়ার যোগ্যতা হারায় না, মানে এই ব্যক্তি, এই 4 জন ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে ডাকতে পারে না। এর ভিতরে একজন ব্যক্তি কি, যিনি মারা গেছেন, 2 নম্বর ব্যক্তি যিনি সাক্ষ্যদানের অক্ষম, 3 নম্বর ব্যক্তি যিনি নিখোঁজ, 4র্থ নম্বর ব্যক্তি যিনি প্রবাসে থাকেন, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। কিন্তু ইনি তো ময়না তদন্ত করে রিপোর্ট দিচ্ছিলেন। কোন রিপোর্ট দিচ্ছিলেন? এই যে 109 যে ডাক্তার বা ডাক্তার একজনের রিপোর্ট করছেন, ময়না তদন্তের যিনি রিপোর্ট করছেন ওই লোকটা কি হয়েছেন, মারা গেছেন, হারা গেছেন, সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছেন, অথবা তিনি শিক্ষা ডিগ্রি নিয়ে বিদেশ চলে গেছেন, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ, সময় এবং ব্যয় সাপেক্ষ। তখন আদালত কি করে, তার যে এই মতামতগুলো এইগুলো আদালত সাক্ষ্য হিসাবে গ্রহণ করে নেয়। এবং এই ময়না তদন্ত রিপোর্ট, এই সেই রিপোর্ট, এই যে 45 ধারায় যে তৃতীয় পক্ষের মতামত উনি করেন, এই 32 ধারায় 45 ধারায় তৃতীয় পক্ষের মতামত দিয়েছিল সাক্ষ্য আইনের। আর এই 32 ধারার 32-1 যে মৃত্যুকালীন পড়েন, মৃত্যুকালীন 1 নম্বরের সে লোক মারা গেছে, ওই 32 আরো 7টা কথা আছে, ওই 7টা সম্পর্কে কথা বলে ওই ব্যাপক আলোচনা হবে, ওরা জানার দরকার নাই। তাহলে এতটুকু। ফোন কি আমার এসেছে না আপনাদের এসেছে? এরপরে আসেন রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা ইত্যাদি। রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা সরকার কর্তৃক কি হয়, তোমার তৈরি কি কম বোঝে নাই, ক্লাস চলে হলে ডাইরেক্ট ফোন মারে, তাহলে ক্লাসটা কেমনে নেব? জানা লোক যদি ফোন করে এরম, ফোনটা কাটিয়ে গেল না ক্লাসটা এখন। এর ভিতরে যদি আপনারা ক্লাসে না ঢুকতে পারেন, এটা ব্যর্থতার কিছু না, আমি তো গ্রুপে দিয়ে দেবো। তাহলে এখন ফোন যদি দিয়ে বসে তাহলে তো কাটিয়ে যায় ফোনটা, ক্লাসটাই বরবাদ হয়ে যায়। কয়জন লোক ঢুকছেন এখন? কয়জন? 8 জন। এখন মানে আরো 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 প্রায় 22-23 জন লোক ঢুকা যায়। ঠিক আছে, এখন তো নেটের সমস্যার কথা, নেট তো ওয়াইফাই, সমস্যা কিছু। এখন দেখেন 10 ধারা 510-এ কি বলছে, রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা ইত্যাদি। রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা ইত্যাদি রিপোর্ট সরকার কর্তৃক নিয়োজিত রাসায়নিক পরীক্ষা, সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপ, আঙ্গুলের স্বাদ বিষধর, আগ্নেয়াস্ত্র বিষধর, এই সমস্ত ব্যক্তির যে রিপোর্ট, এই রিপোর্ট সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়। এই সমস্ত রিপোর্ট সাক্ষ্য হলো সাক্ষ্য আইনের পাঠের একটা অংশ। তাই আপনারা 509-এর ক ময়না তদন্তের রিপোর্ট, এই ময়না তদন্তের রিপোর্টের 509 বলছে ডাক্তার যে রিপোর্ট দেয় ইনি সচল শস্য লোক, ইনাকে ডাকে এনে হাজির করা যায়। 509-এর ক ময়না তদন্তের রিপোর্ট, মানে এই ব্যক্তি যে এখানে 4 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, এই 4 জন ব্যক্তির নাম এনে পড়ে দেখবেন। এই আমি যে 4 জন বলছি, সাক্ষ্য আইনে 32-এ কতে যা দেখবেন 4 জন, 33-এ যা দেখবেন 5 জন আছে। এই কয়টা লোক, এই 4টে লোক এই রিপোর্ট করছিল, ময়নাতদন্তের রিপোর্ট করছিল। রিপোর্ট করার পরে ওই লোক মারা গেছে, হারা গেছে, সাক্ষ্য দানের অক্ষম হয়েছে। তখন তার যে বিবৃতি, ওই বিবৃতি যা আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণ করে নেয়, সাক্ষ্য হিসাবে বা ময়নাতদন্তের রিপোর্ট হিসাবে আদালত গ্রহণ করে নেয়। ঠিক আছে, ওই বিষয়ে কেউ ইন্টারফেয়ার করার কিছু নেই, তৃতীয় পক্ষ। এবং রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, হস্তশিল্প, হাতের রেখা, বিষাদার, সব ওই সাক্ষ্য আইনের 45, 46, 47-এর কথা। ঠিক আছে, তৃতীয় পক্ষের মতামত এটা আদালত গ্রহণ করে নেয়। আর যে ময়নাতদন্ত যিনি মারা গেছেন, এই সেই সেম জিনিস। ঠিক আছে, সাক্ষ্য আইনের 32 জন পড়ায় আপনার আরো সম্মুখ ধারণা। 511 এইটা খুব দামি ধারা, এটা মনে রাখবেন। খুব সুন্দর করে আপনাদের সাথে আমি বোঝাবো যতটুকু আমি পারি। পূর্ববর্তী দণ্ড খালাস প্রমাণের পদ্ধতি। পূর্ববর্তী দণ্ড খালাস প্রমাণের পদ্ধতি কিভাবে লিখবেন? যদি প্রমাণের পদ্ধতি আসে সাক্ষ্য আইনি খুঁজবেন না। এই পূর্ববর্তী দণ্ড মানে আমি যে পূর্বে একটা দণ্ড খাটিছি, আপনারা 401-এ পড়ছেন, 401 না 3-এ পড়লেন, 403-ই পড়ছেন। একই অপরাধের বিচার একবারের বেশি 2বার করা যায় না, পড়ছিলেন কিনা? একই অপরাধের বিচার একবারের বেশি 2বার করা যায় না, এরকম পড়ছিলেন। ভাষাটা চেঞ্জ হচ্ছে কারণ এখন অনেক বড় ক্লাস নিয়ে বেড়াইছে, বুঝছেন? খালি পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতিটা কিরকম? পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণ খেয়াল করেন। আমি হলে চুরির মামলায় অপরাধ করছি, আমি চুরি করছি, খেয়াল করেন। এই চুরির মামলার বিচার হচ্ছে কোথায়? খুলনা।
খুলনা আদালত আমার বিচার হচ্ছে, আমি যদি খুলনা আদালতে বিচারে আমার খালাস পাওয়া যায়, মাপ পেয়ে গেলাম, পরবর্তীতে আবার মামলা করছে, এই আমি যে চুরি করছিলাম যে বোতল বা যে রাইফেল বা যে মোবাইল মোবাইল সেই মোবাইলটা উদ্ধার হয়েছে আমার রাজবাড়ির থেকে, সে মোবাইলটা উদ্ধার হয়েছে রাজবাড়ি, ওইখানে রাজবাড়ি যাওয়ার নামে মামলা করলো। তাহলে আমি চুরি করছি, এই অপরাধ আপনি খুলনায় করছিলেন, আমি সেখান থেকে মাপ পাইছি। আবার এই ফোনের জন্য, চুরি তো ফোনটাই করছিলাম, তো এই ফোনের জন্য আবার আপনি রাজবাড়ি মামলা করলেন, তাহলে একই অপরাধ দুইবার বিচার করা যাবে না। এবং এই অপরাধ যে আমি একবার খালাস পাইছি আদালতে, তাহলে আমি বলবো আদালতের কাছে এই অপরাধে আমি একবার খালাস পাইছি, আমার মামলা হয়েছিল আদালতে, আমার মামলা, তখন আদালত যে আমার ডিগ্রি দিচ্ছিল, আমি যে মাপ পাইছিলাম সেই কাগজ নিয়ে দেখাবো। 2 নম্বর কথা খেয়াল করেন, এই যে খুলনা আদালতে আমার মামলা চলমান ছিল, এই মামলা আমি রায় পাইছিলাম, আমার হলো জরিমানা মানে জেল হয়েছিল 2 বছরের জেল বা 6 মাসের জেল, 500 টাকা জরিমানা। আমি এই আদালতের রায় মাথায় পেতে নিয়ে আমি সাজা ভোগ করে ফেলাইছি। খেয়াল করেন, সাজা ভোগ করার পরে ঠিক আবার রাজবাড়িতে আমার মামলা করছে, একটা জিনিসই আবার মামলা করছে। যখন আমি আদালতে আসলাম, আদালতে আমার কোনো কাগজপত্র খুঁজে পাচ্ছি না, পালিত নিয়ে যেতাম যে আদালতে রায় দিয়েছে, কিন্তু আমি রায় খাটলাম কিনা। তাহলে আমি কি করলাম, আমি যে কারাগারে ছিলাম ওই কারাগারে যা বলবো যে দেখেন আমি আপনাদের কাছে এই মামলার সাজা কাটিয়ে গেছি, 6 মাস, 1 বছর, 2 বছর খেটে আমার এই মামলার সাজা কাটা শেষ। এখন আমি কি করব, এখন আমি চলে গেছি কোথায়, এখন আমি ওই রাজবাড়ী আদালতের যে মামলা হচ্ছিল এই কারাগারের কাগজটা নিয়ে, এই যে আমার মামলায় এই অপরাধের কারণে আমি এই সাজাটা খাটছিলাম, তখন আমার মামলা প্রমাণ হয়ে যাবে। তাহলে পূর্বে আমি সাজা ভোগ করছিলাম। তাহলে একবার যদি আদালতের থেকে মাপ পাওয়া যান, তাহলে আদালতের কাগজ উপস্থাপন করবেন। যদি কারাভোগ করে ফেলা দেন, তাহলে কারাগারের কাগজ উপস্থাপন করে আপনি পূর্ববর্তী যে দণ্ড ভোগ করছিলেন তা প্রমাণ করবেন। কারণ এক অপরাধে আপনি একবার দণ্ড ভোগ করছিলেন, সেই অপরাধের বিচারও আর করা যাবে না এবং আপনার দণ্ডও দেওয়া যাবে না, তা প্রমাণ করবেন 511 ধারা, ফৌজদারি কার্যবিধির 511 ধারা। মাথা ব্যথাচ্ছে মেলাখানিক।